সিনিয়র লিডার মহিলা সভাপতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা যে কারণে আপনাদের আজকে এখানে ডেকেছি তার মূল যদি কথাটা বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন। এখন ৭৬ ঘন্টা পার হয়ে গেল, ভারতীয় জনতা পার্টি তার কোনো উত্তর দেয়নি। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি ২০২১ সালে রাজ্যের বিধানসভা পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে যদি কেন্দ্র ১ পয়সাও বরাদ্দ করে থাকে তাহলে তার শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জও জানাচ্ছি। এর কোনো উত্তর আমাদের কাছে আসেনি, বরং বিরোধী দলনেতা তিনি একটা টুইট করেছেন। টুইট করে দেখিয়েছেন যে ২১-২২ সালে ১৬-১৭ টাকা ৬৮৭ কোটি, তাই তো? ৬৮৭ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। তো সেটা তো আমরা, উনি যেটা টুইট করেছেন সেটা তো আমরা আগেই অ্যাকনলেজ করেছি। প্রশ্নটা ১৮ সালের টাকা ২১ সালে এই নির্বাচনের আগে অবধি মেটানো হচ্ছে। আবাস যোজনার টাকা, নারেগার টাকা। ২১ সালে তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষকে বিস্মিত করে এখানে ২০০ সিটের ওপর পাওয়ার পর আমরা দাবি করছি, আমরা বলেছিলাম যে আমাদের একটা টাকাও না আবাস যোজনায় না ১০০ দিনের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের একটি ফুটো করিও দেয়নি। ৭৫ ঘন্টা আগে ৭৬ ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সম্পাদক, মাননীয় সাংসদ, তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে যে কোনো লোক আপনাদের এসে আমার সঙ্গে ডিবেট করতে পারেন, যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা, যদি কেন্দ্রের কোনো আমলা আসতে পারেন, এসে তর্ক করতে পারেন। আগামীকাল উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে। তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বালুরঘাটের একবার জিতেছেন, দ্বিতীয়বারের ক্যান্ডিডেট, তিনি জায়গা ঠিক করুন বালুরঘাটে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, গিয়ে এটা প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি। কিন্তু বিজেপি এখন এই চ্যালেঞ্জ কি নেবে? এই যে দিনের পর দিন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং তারা বলছেন যে এই 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 টাকা তারা আমাদের দিয়েছেন, তা তারা সেটা মুখোমুখি হোক না। আপনারা আপনাদের কাগজ নিয়ে আসুন। আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আমাদের কাগজ নিয়ে বসবো। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, আমরাও শ্বেতপত্র প্রকাশ করছি। তাহলে সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়নি। কিন্তু বিজেপি নেতাদের এখানে সেরকম কোনো উৎসাহ দেখা যাচ্ছে না, কেননা তাদের দলীয় কোন্দল আছে, অভ্যন্তরীণ বিবাদ আছে। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন ২রা, তারপর দ্বিতীয় তালিকা বার করলেন ১৩ই মার্চ, আজকে ১৭ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। কেন নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে? কেন তমলুকের সিট নিয়ে কাজিয়া হচ্ছে, কে দাঁড়াবে ফাইনালি? হ্যাঁ, না দমদমে, নাকি উত্তর কলকাতায়? তা এইগুলো আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা বলেছিলেন যে আপনাদের ৪২ জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন, নির্বাচনে সব ঠিক হয়ে যাক। তো দেখা যাচ্ছে নাই নাই, তোমার দেখা নাই। এটাই আমাদের কথা। আর একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এরপর চন্দ্রিমাদি বলবেন, সেটা হচ্ছে যে মানুষ কার উপর বিশ্বাস করবেন, মানুষ কাকে বিশ্বাস করবেন? মাননীয় প্রধানমন্ত্রী তার গলা সর্বত্র সর্বত্র গণমাধ্যমে বাজছে মোদির গ্যারান্টি, মোদিজি কা গ্যারান্টি। তা এই গ্যারান্টির যেগুলো একটু মিলিয়ে দেখা যাক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় আমি দ্বিগুণ করে দেবো।
20 সালে এটা উনি বলেছিলেন। উনি ব্যর্থ হয়েছেন। উনি এখন আপাতত যেটা কৃষক বিদ্রোহের পর দিল্লিতে আবার নতুন করে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। তো তখন হিসেব করে দেখা যাচ্ছে যে 2028 সালে এটা ওই কৃষকদের আয় দ্বিগুণ হতে পারে। প্রত্যেকদিন দেশে এখনো উত্তর ভারতে 30 জন করে কৃষক আত্মহত্যা করছেন। আর দিদি তিনি এসব বলেননি, এরকম সোজাসুজি কোনো গ্যারান্টির কথা বলেননি, কিন্তু দেখা যাচ্ছে তিনি এতটাই কৃষি এবং এই ধরনের কৃষিজাত কাজ যারা করে থাকেন তাদের পক্ষে এতটাই যে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে আয় তাদের 3 গুণ ইতিমধ্যে বেড়ে গেছে। এই মুহূর্তে তাদের আয় 91,000 টাকা থেকে বেড়ে 2.9 লক্ষ টাকা বছরে। মোদির ভারতবর্ষে এই মুহূর্তে সারাদিনে 67 লক্ষ শিশু তারা জাস্ট একবেলা খাবারও পায় না। নামকা ওয়াস্তে একবেলার একটা খাবার হয়তো জোটে, পরিসংখ্যান সূচক বলছে। আর আমাদের এখানে দারিদ্র হ্রাস পেয়েছে। বিহারে বহুমাত্রিক দারিদ্র সূচকের নিচে বসবাসকারী মানুষের হার, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, তার হার এই মুহূর্তে বিহারে 34%, উত্তরপ্রদেশে 23%, মধ্যপ্রদেশে 21%, আসামে 19%, বাংলায় 12%। তাহলে মোদির জমানায় দেখা যাচ্ছে যে 25 বছরের কম বয়সের মধ্যে গোটা ভারতবর্ষে 10 জন গ্র্যাজুয়েট, স্নাতক, তার মধ্যে 4 জন বেকার। আর আমাদের এখানে অক্টোবর 2023-এর অক্টোবর ডিসেম্বর এই 3 মাসে বেকারত্বের হার গোটা ভারতে যেখানে 9%, বাংলায় 6%। বাংলা এর মধ্যে 2 কোটি মানুষের কর্মসংস্থান আমরা করতে পেরেছি। তাহলে নারীর ক্ষমতায়ন নিয়ে শুধু ফাঁকা বুলি বলে গেছেন, বড় বড় কথা বলে গেছেন। বেটি বাঁচাও ফান্ডের শুধুমাত্র 80% চলে গেছে খালি বিজ্ঞাপনী প্রসাধনীতে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাজের কাজ কিচ্ছু হয়নি। আর আমাদের এখানে আমাদের রাজ্যে 2 কোটির বেশি মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছেন 87 লক্ষ মেয়ে। বাংলা থেকে তুলে নিয়ে গেছেন কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত 4.60 লক্ষ কোটি টাকা, অথচ ওই 1.6 লক্ষ কোটি টাকার ন্যায্য বকেয়া তিনি আমাদের দিচ্ছেন না। 59 লক্ষ 100 দিনের কর্মীদের টাকা দিচ্ছেন না। 11 লক্ষ আবাস যোজনা সুবিধাভোগীদের টাকা তিনি দিচ্ছেন না। দিদি এই সব টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব টাকা রাজ্যের তহবিল থেকে 59 লক্ষ 100 দিনের কর্মীদের টাকা দিয়ে দিয়েছেন, দেওয়া শুরু হয়ে গেছে। কর্মশ্রী প্রকল্প তিনি ইতিমধ্যেই চালু করেছেন। প্রত্যেক মানুষের 50 দিনের কাজ তিনি সুনিশ্চিত করেছেন। গ্রামীণ এলাকায় ওই আবাস যোজনায় 43 লক্ষ বাড়ি আমাদের রাজ্য সরকারের টাকায় তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়া টাকা একটি ফুটো কড়িও আসেনি। আমি আবার আশা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, ওনাদের মাননীয় রাজ্য সভাপতি কালকে বালুরঘাটে আসবেন। আমরা আবার বলছি উনি জায়গা ঠিক করুন, উনি যেখানে বলবেন আমাদের সম্পাদক যাবেন, সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন, আপনিও কাগজপত্র নিয়ে আসুন। যদি সামনাসামনি একটা তর্ক হয় এবং গণমাধ্যমের সামনে যদি এরকম একটা ওপেন ডিবেট হয়, সেটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর, গণতন্ত্রের পক্ষে ইতিবাচক। আমরা এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। আশা করছি রাজ্য সভাপতি বিজেপির বা অন্য কেউ উচ্চস্থানীয় কোনো নেতা এই বিতর্কে সামিল হবেন এবং সাড়া দেবেন। ধন্যবাদ। চন্দ্রিমাদি ইংরেজিতে বলবেন এবার। অ্যাকসেপ্ট করা হয়েছে কি হয়নি বুঝতে পারছি না। তুমি রবে নীরবে, কারণ কথা নেই, তথ্য নেই। এই যে আমরা যখন তথ্য কাগজপত্র নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বলছেন যে আসুন না আমাদের রাজনীতিবিদ সম্পর্কে বলা হয়, সাধারণত আমরা আপনাদের সম্পর্কে খারাপ কথা বলি, বা একটা কুকথার যে চর্চা এটা এখন সমাজে তো উঠে আসছে, যে খারাপ কথা কিভাবে কমানো যেতে পারে, গণতন্ত্রের সুস্থ পরিসরে কি করে মানে একটা প্রপার গণতান্ত্রিক ডিবেট হতে পারে। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই রকম একটা সুস্থ বিতর্কের কথা বললেন, যে আমার হাতে যে কাগজপত্র আছে এই কাগজপত্র নিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে 21 সালের পর 100 দিনের কাজে, আবাস যোজনার কাজে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারকে একটা পয়সাও ঠেকায়নি, একটি পয়সাও পাঠায়নি।
আর ওনারা বলছেন, বিজেপির নেতারা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে আমরা টাকা পাঠিয়েছি, দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে, তাই আর টাকা এত সালের পর থেকে পাঠাচ্ছি না। এটাই তো মেইন ডিবেট। তা সেই ডিবেটের জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, বেশ তো, তাহলে আমি কাগজপত্র আপনাদের দেখাই যে আপনারা কবে থেকে টাকা দিয়েছেন আর কবে টাকা দেওয়া বন্ধ করেছেন। আর আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে আসুন যে হ্যাঁ আপনারা টাকা দিয়েছেন এত সাল পর্যন্ত। আপনারা বলছেন 23 সাল অব্দি টাকা দিয়েছেন, আমরা বলছি 21 সালের পর থেকে আর টাকা দেননি। তা এই কাগজ দেখিয়ে একটা একটা যদি দুই পৃথক রাজনীতির লোক, কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে, যদি গণমাধ্যমের সামনে যদি একটা এরকম একটা সালিসি বলুন বা বিতর্ক সভা বলুন যদি হয়, তো সেটা তো একদিকে যেমন রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের এক ধরনের মানে পারসেপশনও বিল্ড আপে সাহায্য করবে, যে এরা যে পরস্পরের বিরুদ্ধে খালি গালমন্দ করে না, এরা তথ্য পরিসংখ্যান ডেটা নিয়ে পরস্পরের সঙ্গে তর্ক করে। কিন্তু আমরা যেখানে গণতন্ত্রর স্বার্থে সামনে কাগজপত্র নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে রাজি আছেন, সেখানে কেন জানি না বিজেপি নীরব, বিজেপি নিশ্চুপ, এবং বিজেপি এমন একটা ভাব করছে যে এই ঘটনাটা যেন ঘটেনি। বিরোধী দলনেতা আমিও বলেছি, আমার সহকর্মী চন্দ্রিমা ভট্টাচার্যও বলেছেন যে টুইটটা করেছেন সেটা 16 থেকে 21 সালের সেগমেন্টের টাকা। তো সেটা তো আমরাও অ্যাকসেপ্ট করছি, সেটা তো আমরাও একমত যে 21 সাল অব্দি আমাদের টাকা দেওয়া হয়েছে। তা আমরা তো বলছি তারপর থেকে। তা সেইটা যদি একটা, কেন ওনারা করছেন না, তার মানে ওরা গালাগালের প্রতি আস্থাবান, কুৎসার প্রতি বেশি আস্থাবান। ওদের গালাগাল দিতে ভাল লাগে। গালাগাল দিয়ে কুলকুচি না করলে, খারাপ শব্দ দিয়ে কুলকুচি না করলে ওদের পেটের ভাত হজম হয় না। ওরা গণতন্ত্রে বিশ্বাস করেন না। ওরা পাবলিক ডোমেনে একটা দুটো দলের মধ্যে সরাসরি তর্ক বিতর্ক হোক, সুস্থ তর্ক বিতর্ক হোক, এটা ওরা চান না। খেউড়ে আস্থা রাখেন। তো এটা ছাড়া কি বা বলতে পারি। এটা তো শিখ কমিউনিটিকে আমি ধন্যবাদ জানাবো যে তাদের দিক থেকে তারা যথার্থভাবে তারা এই এই প্রোটেস্টটা রেইজ করেছেন। এই যে সেপারেটিস্ট পলিটিক্স, মানে ধুতি পাঞ্জাবি পরলে বা পাজামা পাঞ্জাবি পরলে তাকে, যে কোনো বাঙালিকে বাংলাদেশি বলে পোশাক দেখে দাগিয়ে দেওয়া, মাথায় যদি টুপি পরেন, টুপি কিন্তু আমাদের এখানে আমরা আমরা যদি দেখতে পাবো, এখানে মুসলিম কমিউনিটির মানুষরাও টুপি পরেন, পার্সিরাও টুপি পরেন, এমনকি যদি খুব স্বল্প সংখ্যক ইহুদিদের আমরা দেখি, ইহুদিরাও মাথায় টুপি পরেন। তাহলে এই যে টুপি পরলেই একটা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, মাথায় যে শিখ ধর্মের অন্যতম 5টা যে ওদের অবশ্যমান্য পদ্ধতি আছে, তারা হচ্ছে একটা মাথায় পাগড়ি পরা, সে পাগড়ি পরলে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়া, এই এক ধরনের একটা অদ্ভুত অপমানকর কথা বলা। এটা তো, যদি শিখ কমিউনিটি রাজ্যপালকে চিঠি লিখে থাকেন এবং ইলেকশন কমিশনকে, তা আমি বলবো অবিলম্বে এটা ব্যবস্থা নিতে, যে এই ধরনের কুকথা, এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কথা, এই ধরনের মানে আমাদের মতো একটা ধর্ম আর অনেক রকম ভাষা, যেখানে বহুত্ববাদ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের একতা করে রেখেছে, সেখানে বহুত্ববাদের ওপর একত্ববাদকে চাপিয়ে দেওয়া, এবং একত্ববাদ চাপিয়ে বাকি অন্য দ্য ভয়েস অফ আদার্স আছে, ভয়েস অফ পাঞ্জাব, ভয়েস অফ বেঙ্গল, ভয়েস অফ ওড়িশা, ভয়েস অফ তামিলনাড়ু, হ্যাঁ, এই কণ্ঠগুলোকে দাবিয়ে দেওয়া, এটা আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। এটা কিন্তু ভারতবর্ষকে মনে রাখবেন বাঁচিয়ে রেখেছে বহুত্ববাদ। এই বহুত্ববাদের ধ্বংস করা বিজেপি, তাদের বিরুদ্ধে যদি ইলেকশন কমিশন ব্যবস্থা না নেয়, এবং আমি জানি না রাজ্যপাল কি করবেন, আমার রাজ্যপালের ক্ষেত্রে সন্দেহ আছে রাজ্যপাল কি করবেন, কিন্তু এটা একটা যদি রাজ্যপাল কোনো উদ্যোগ নেন, আমি তো তাকে স্বাগত জানাবো। Your identity, please. Yeah. Uh, I do not know when he will apply. As soon as he applies,
it will be proved that he is an illegal migrant, so he can no longer remain to be a minister. I found that his name has been announced in the first list of the candidates. So he will not be allowed, I suppose, by the Election Commission to file his nomination as a candidate unless he is declared by the central government to be a citizen of India under the Citizenship Amending Act and the rules framed thereunder. So, Shantanu Thakur, let us see, we are waiting when he is going to file the application. আমি এটা বলতে চাই যে যদি এরকম আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের কাছে আবেদন রাখাবো এরকম একজন ইল্লিগাল শরণার্থী, আপনাদের ভাষায় শরণার্থীকে 5 বছর কি করে আপনারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে রেখে দিলেন, যার নাগরিকত্ব নেই, যার ভোটাধিকার নেই, যার এই রকম অবস্থায় তিনি কি করে একজন ইল্লিগাল মাইগ্রেন্ট, তিনি কি করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেটে স্থান পেতে পারেন? আমরা অপেক্ষা করে আছি, সাগ্রহে চাইছি উনি যেটা বলেছেন উনি করে দেখান। আমরা বলছি উনি যেটা বলেছেন সেটা করে দেখান যে আমি ওই নাগরিক রেজিস্ট্রার পঞ্জিতে আমি আবেদন করব নাগরিকত্বের জন্য। This is Ritik from India Today. Prime Minister has stated that he doesn't believe in making headlines. He believes in fulfilling deadlines. And he said that at a time when opposition is attacking ruling BJP, actually they are confident regards to winning this election, which is why they are actually preparing for 2047 elections. So this is a very confident statement coming from Prime Minister itself. He said, as you said, that he doesn't believe in headlines, he doesn't believe in deadlines, but what the country has seen, that he always tries to remain in the headlines. The action taken by him from time to time has proved him to be a great actor. Now, actor always they come in the headlines, and he has given a deadline. There is no dispute to that also. 2047 is also a deadline, but I pray to God that everything remains and he is there to actually lead his government in 2047. Yeah. Many opposition parties. He praises the work. He said that in his tenure, it is the central agencies, given free hand, and that causing problems some others for others. It is very natural. One who actually takes over everything and, in fact, is keen to see that all agencies or whichever section is there which requires to run independently, that doesn't run independently. He's keen to see that. And when he takes it everything to himself, then it is very natural that he will say that they are working very well. I have yesterday also told you that Enforcement Directorate is working as extortion directorate, and that the electoral bonds will actually support my contention from the end of my party. So this is where he is very confident. Honorable Prime Minister is very confident that he has been able to actually take in his grip the independent agencies. This is where he is very, fortified Yeah. in from all angles. রাতুদা টিভি9 থেকে অরিত্র বলছিল। একসঙ্গে বলছিল, হ্যাঁ ওমকার নিউজ 18। হ্যাঁ, দুটো প্রশ্ন একসঙ্গে নিয়ে নি, বলুন। আমারও বক্তব্য হচ্ছে উত্তর বাংলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন AK-47 বা ভোটের দাপাদাপি দেখিয়ে কোনো লাভ হবে না, ভয় পাই না, নির্বাচন কমিশনকে স্কুলেই বসিয়ে রাখবো। মনে রাখবেন প্রসূন ব্যানার্জি খেলতে নেমেছে। তারই সাথে তিনি যোগ করছেন বিজেপি যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখান তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে, কারণ তিনি সমস্ত নিয়ম জানেন। আপনার প্রশ্নটা? আমার নাম ওঙ্কার, নিউজ 18। যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, বিরোধী দলনেতা তিনি বলছেন যে লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস 35 লক্ষ টাকা করে দিয়েছে। আপনার প্রতিক্রিয়া? প্রমাণ করতে বলুন। আমি তো আমার এলাকায় দমদম, মানে বিধানসভা এলাকা, আমরা তো একটা পয়সাও পাইনি। আমরা নিজেরা আমাদের আপনি দমদমে যান, বিজেপি এখনো প্রার্থী ঠিক করতে পারেনি দমদমের, দিশাহারার মতো ঘোরাফেরা করছে।
আমাদের দমদমে সমস্ত ওয়ালিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের কর্মীদের মাঠে নামার জন্যে এই ধরনের কোনো উপর থেকে কোনো আসা ফান্ডের উপর নির্ভর করে না আমাদের কর্মীরা। আর এই প্রশ্নের উত্তরে আমি কি বলবো? তিনি বলেছেন, তিনি তার কথা বলেছেন, এখানে আমি কি প্রতিক্রিয়া দেবো? So, Exemplifies whatever is wrong with the West Bengal police. This is what BJP is saying, that this kind of statement from Prashant Bandyopadhyay exemplifies whatever is wrong with West Bengal police. So how do you react? No, whatever has been said by Proshun Bandyopadhyay, that relates to the election commission. It's not police. Has anything been said about police? But, That is it. That is saying. Central police. So central police and state police are something different. but ma'am, So you don't just mix both the segments. No, what you you know. what you want to actually try to say? what BJP is saying is that Prashant Bandyopadhyay have recently quit from being an IPS officer and is going to contest the poll. So if this is the kind of statement he is making, this shows what is wrong with West Bengal police. There I am joining issue. Why West Bengal police? Something is being put in his mouth. Has he said West Bengal police? So want him because he is the candidate of this prestigious party. Kind of provocative statement is coming, which is seemingly like against. it's not a provocative statement. He has said that if there is anything wrong done, that is quite sufficient enough to tackle that and do the needful. So But it's not provocation anywhere. went on saying that the central forces and the election commission officials should keep seated in a particular place, and he also instructed his partymen while addressing a rally. So Election Commission knows what to do. What to do, the Election Commission knows. He actually, I think, has meant to say that nothing wrong be done. okay. Ma'am, in another video posted by the BJP, Firad Hakim can be seen saying that Bhrashtachar didn't only happen during TMC's time, it happened also during CPIM's time. He says, he gives the example of one Mamoni Haldar who was raped by the CPIM. Now, BJP says that TMC is trying to justify what happened in Chandeshkhali by bringing in what has happened in CPIM's time, and they are openly naming the accused of the rape, and this is how, what is TMC's culture. Who has said this? From the end of BJP, who has said? Amit Malviya. We are not answering him. ব্রাত্যদা, সেটা হচ্ছে আগামীকাল দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। সেখানে তড়িঘড়ি ডেকে পাঠানো হলো শুভেন্দু এবং সুকান্তদের, এবং সেখানে মনে করা হচ্ছে যে দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা তা নিয়ে আলোচনা হতে পারে। কি বলবেন? আশা করছি 1 জুন 2024-এর আগে দ্বিতীয় এবং তৃতীয় তালিকা বিজেপির বেরিয়ে যাবে। আমরা ওদের শুভেচ্ছা জানাই। বলে ভালো, এতদিন কেন করা হয়নি? তো ওরা বার করছেন, নোটিফিকেশন হয়ে গেল, তারপরেও নেই। মঙ্গলবার সম্ভাবনা, এখন সম্ভাবনা শব্দটার তো অনেক রকম সম্ভাবনা, তাই না? মঙ্গলবার সম্ভাবনা মানে হচ্ছে বুধবারের সম্ভাবনা, বৃহস্পতিবারের সম্ভাবনা, অনেক কিছু সম্ভাবনা। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কালকে যে চ্যালেঞ্জটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সুকান্ত বাবুকে, যে বালুরঘাটে এসে বলুন, বালুরঘাটে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, সেটা উনি যাচ্ছেন না। 2 নম্বর বিষয় হচ্ছে, একটু অন্য টপিকে আসি। শাহজাহানের ভাই আলমগীরকে গতকাল গ্রেপ্তার করেছে সিবিআই। তার সঙ্গে আরো 2 ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে কোর্টে তুলে হেফাজতে চাইছে সিবিআই। কি বলবেন? না, ও সিবিআই তো প্রথম থেকেই, যেটা দেখা গেল যে রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করলো, সিবিআই তাদের কাস্টডি চাইলো। এবার সিবিআই তাদের যে পন্থায় তারা অনুসন্ধান করতে চায় তারা করবে। আমরা তো সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। যেমন আইন যেভাবে চলা সেভাবে চলবে। কেন আমরা কি বলবো এটা নিয়ে? ব্রাত্যদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার মনে এবং থাকবে, এরা কেউ তৃণমূলের সদস্যও নয়। আমরা কি বলবো এটা নিয়ে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যখন ইডির উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনায় রাজ্য পুলিশ প্রথম 7 জনকে গ্রেপ্তার করে। আজকে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের বাড়িতে সিবিআই গিয়েছিল, কিন্তু সেই বাড়ির সদস্যরা বলছে যে স্থানীয় পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, আপনাদের তৃণমূল কংগ্রেসের, তিনি নাকি যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা তিনিই নাকি এদেরকে গ্রেপ্তার করিয়েছেন, অথচ এরা নাকি কেউ জড়িত ছিল না। কি বলবেন? ব্রাতদা, একটু অ্যাড করবো, টিভি9 থেকে অরিত্র, একটু অ্যাড করবো স্পেসিফিক ভাবে। যে 7 জনকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল তারা বলছেন তারা কেউ এই ঘটনার সাথে জড়িতই নন। পাশাপাশি একটা প্রশ্ন সিবিআই এন্ড থেকে বা স্বাভাবিকভাবে উঠছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে। তাহলে কি রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে শেখ শাহজাহানের উপরে যে এই ইডির উপরে যে হামলা, তার প্রমাণগুলো লোপাটের কাজ করছিল? আপনি বলবেন? হ্যাঁ। দেখুন, আমার মনে হয় যে
ব্যাপারটা সিবিআই তদন্ত করছে। প্রাথমিকভাবে তারা ব্যর্থ হয়েছিল, রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, তারপর সিবিআই তাদের কাস্টডি চেয়েছে এবং সেখানে তারপর তারা যেভাবে পন্থায় করতে চায় তারা করছে। এবার ওখানে সন্দেশখালিতে কে ওদের ডেকে কে বিক্ষোভ করলো, পরবর্তী ক্ষেত্রে কারা গেল, তারা বিক্ষোভ করার পর তারা সত্যি বিক্ষোভ করেছিল কিনা, নাকি অন্য কোনো নেতা তাদের জোর করে তাদের ফাঁসিয়ে দিল, এর প্রত্যেকটাই আপনারা যারা গণমাধ্যম আছে এর প্রত্যেকটা ফুটেজ আপনাদের কাছে আছে। তাহলে এর প্রশ্ন এবং উত্তর এটা আপনারাই একটা ন্যারেটিভ তৈরি করছেন, সেখান থেকে আপনারা কিছু প্রশ্ন করছেন যার উত্তর আপনাদের কাছে আছে। যে উত্তর আপনাদের কাছে অলরেডি আছে সেটা নিয়ে আবার নতুন করে চর্চা করার এই মুহূর্তে আমার মনে হয় যে আমি বা আপনি আর যাই হোক, আমরা কেউ রাজ্য পুলিশও নই, সিবিআইও নই। প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নেতৃত্বে আজকে বিজেপির আরো একটি টিম সন্দেশখালী গিয়েছিল, সেখানে গিয়ে তারা মহিলাদের সাথে কথা বলে সেখান থেকে অভিযোগ সংগ্রহের কাজ করছে, এটাকে কিভাবে দেখছেন? এর আপনি বলুন। এটা ছাড়া বোধহয় আর কিছু এখন আর পাওয়া যাচ্ছে না। তা প্রিয়াঙ্কা টেবরিওয়াল গেছেন, খুব ভালো, আমি মহিলাদের সম্মান করি, গেছেন গেছেন, টিম নিয়ে গেছেন, সেটাও ঠিক আছে। কিন্তু এসব এই এই সন্দেশখালি ছাড়া একটু যদি প্রিয়াঙ্কা টেবরিওয়াল বাকি জিনিসগুলো দেখেন তাহলেও ভালো হয়। এটাও দেখুন, যদি কেউ অসম্মানিত হয়ে থাকে, মহিলা কেউ অসম্মানের সামনে তাকে পড়তে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার যা পদক্ষেপ নেওয়ার সেটা নিশ্চয়ই আইনত নেওয়া উচিত। সুতরাং আর বাকি ওখান সবটাও থেকে দেখুন, আরেকটু উনি যখন আরেকটু দেখতে হবে না। এতদিন পরে কষ্ট করে যখন গেলেনই, অনেক দিন পরে গেলেন, আর একটু যদি কষ্ট করে আর দু একদিন পরে যদি একটু আর একটু গেলেই মণিপুর পাবেন, একটু মণিপুরটা ঘুরে আসেন, পাশাপাশি মণিপুরে মেয়েদের কি অবস্থা হয়েছে সেটাও যদি আমাদের জানান একটু মেয়েদের ভালো। সংজ্ঞাটা তো আলাদা হয়ে যায় না? সন্দেশখালি আর মণিপুরের মেয়েদের সংজ্ঞা আলাদা হয়ে যায় না? তো সেটা অবাক লাগে যে যখন মণিপুর হয়, যখন হাতরাস হয়, যখন উন্নাও হয়, তখন কেউ যান না। যেতে তো হবে, গেলে তবে না। আমাদের সন্দেশখালিতে কিন্তু আমাদের নেতৃত্ব গেছে, আমাদের নেতৃত্ব সেখানে গেছে, তারা মুখোমুখি হয়েছে তাদের। সুতরাং আমরা আশা করব যে ওনারা নিশ্চয়ই, আমাদের কেউ অসম্মান করলে আমরা হচ্ছে সবচেয়ে প্রথম যারা তার বিরোধিতা করব। মেয়েদের অসম্মান আমরা মেনে নিই না। দিদি, জলিমা- গতকাল ভোট ঘোষণা হয়েছে, তারপর থেকে দেখছি বাসন্তী থেকে দুর্গাপুর সর্বত্র বিরোধীরা অভিযোগ করছে কারো দোকান ভাঙচুর, কাউকে মারধর করা হচ্ছে। ভোট ঘোষণার পরেই যদি এই অবস্থা হয়, ভোট তারপর কি হবে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিরোধীরা। জোর করে কোথাও এই উদ্বেগ ছড়াবেন না, এটা আপনার এবং আপনার চ্যানেলের কাছে আমার আবেদন। জোর করে কোথাও কিছু করবেন না, শান্তিতে আছেন, সবাই এসেছেন এখানে, কেমন শান্তি বিরাজ করছে বাংলায় সেটা আপনারা দেখছেন। গণমাধ্যম চতুর্থ স্তম্ভ সংবিধানে, তারা নিজেরা তৈরি হয়েছে, চতুর্থ স্তম্ভ হিসেবে চিহ্নিত নয়, কিন্তু গণমাধ্যমকে মাধ্যম এই যে আপনার এই সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নিজেরা তৈরি করেছেন নিজেদের দক্ষতায়, সব সময় অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনাদেরও একটা দেখা কর্তব্য, যাতে কোনো জায়গায় কোনো দলের সমর্থন করতে গিয়ে যেন আপনারা আপনাদের নিরপেক্ষ চেহারাটা নষ্ট না করে ফেলেন, এটাও আমাদের আপনাদের কাছে আবেদন। দিদি, বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলছেন তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ। তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলের কর্মীরাই। অশোকনগরের বিধায়ক এমনটা বলছেন। না, লজ্জা পাচ্ছেন কিনা আমি জানি না, সেটা উনি কি বলেছেন যে উনি লজ্জা পাচ্ছে তৃণমূলের কর্মীরা, নাকি উনি ফেরি করতে বলেছেন? উনি প্রথমে তো হ্যাঁ, ফেরি করতে বলছেন এবং হ্যাঁ। তারপর বলছেন তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলের কর্মীরাই। না, আমি জানি না, এরকম আমার মনে হয় না। আপনি বলছেন, আপনি একটু হয়তো অন্য, হয়তো কথাটার বলার ধরন আছে তো। তৃণমূলের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কথা বলতে কোনোদিন লজ্জা পায় না। হ্যাঁ, আপনি যদি বলেন ট্রেনের ফেরি করার মতন, আমরা তো বলবো নিশ্চয়ই, আমাদের আদর্শ, আমাদের যে নীতি, সেটা তো আমরা তো যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মী তারা কিন্তু ফেরিওয়ালাই, তারা তাদের মতাদর্শ যে দলের করে সেটা মানুষের মধ্যে গিয়ে ফেরি করেন, অর্থাৎ বলেন। ফেরি করা মানে তার এগেনস্টে চাওয়া, মানে চাওয়াটা হচ্ছে তার সমর্থন চাওয়া। সুতরাং এটা কিন্তু সবসময় আমরা বলে থাকি। সুতরাং এটা যদি আপনি একটা অন্য ব্যাখ্যা দেন, তাহলে রাত সন্ধ্যেবেলা বসে যাবেন, 1 ঘন্টা বসতে পারেন, না হলে কোথাও ঠোঁট কাটায় বসতে পারেন, বসে যাবেন, কোনো অসুবিধে নেই। চন্দ্রিমাদি, আপনার কাছে একটি প্রশ্ন ভোট সংক্রান্ত কোশ্চেন, সেটা হচ্ছে প্রথম 2 পর্যায়ে
প্রায় 200 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে, অর্থাৎ প্রথম দু পর্যায়ে যদি দেখা যায় তাহলে তিনটে 6টা আসনে মাত্র ভোট, সেখানে 200 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। বিরোধীরা বারবার অভিযোগ করে থাকে যে ভোট বা ভোটের পরবর্তী সময় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা নাকি ভাঙচুর করছে, মারধর করছে, এটসেট্রা। এই যে অতি সক্রিয়তা বা এই যে 200 কোম্পানি মাত্র 6টি আসনের জন্য যদি প্রথম পর্যায়ে ধরা যায়, তাহলে এটাকে কিভাবে দেখছেন? তো শাসক ভাঙচুর করে, কিন্তু অধুনা যারা রয়েছেন উত্তরবঙ্গে, সেখানে তো শাসক কুল নেই, সেখানে কেন্দ্রীয় শাসক কুল রয়েছে, সেখানে 200 কোম্পানি আনতে হচ্ছে। তাহলে বুঝে দেখুন, তা যত কোম্পানি আসুক, আসুক, ঘুরুক, থাকুক, খাক, কোনো অসুবিধে নেই। তবে আগের কোম্পানিরই পয়সা বোধহয় যতদূর আমি জানি এখনো কেন্দ্রীয় সরকার মেটায়নি। আগের কোম্পানি মানে পয়সাটা তো আমাদেরই দিতে হয়। তো আসুক, খাক, কোনো অসুবিধে নেই। যেখান থেকে ইচ্ছে ভোট নির্বিঘ্নে হবে, শান্তিতে হবে, মানুষ ভোট দিতে পারবে। ব্রাত্যদার কাছে এই সংক্রান্ত আরেকটি কোশ্চেন। কেন্দ্রীয় বাহিনী রাজ্য পরিচালিত করে, এটা আপনারা কিভাবে দেখবেন? কারণ বিরোধীরা বলছে যে রাজ্যই যদি পরিচালিত করে গোটা বিষয়টা, তাদেরকে যদি বিভিন্ন জায়গায় এসকর্ট করে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়, তাহলে এত বাহিনী নামিয়েও লাভ কি হবে? কি বলবেন? না, এটা তো সমস্ত রাজ্যেই নিয়ম। এটা যে খালি পশ্চিমবঙ্গে হচ্ছে তা তো না, বিহারেও তাই হচ্ছে, উত্তরপ্রদেশেও তাই হচ্ছে, গুজরাটেও তাই হচ্ছে। তো ওরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা এত ব্যতিক্রম চাইছেন কেন? মানে ওরা বলতে চাইছেন যে ওরাই নিয়ে যাবেন সেন্ট্রাল ফোর্স, এবং ওরাই বলবেন যে কোথায় শীতলকুচি, কোথায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে আমরা দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে কোথায় কোথায় তৃণমূলে ভোটার আছে তাদের গুলি করুন। সেন্ট্রাল ফোর্সকে নিয়ে যে রাজনীতি বিজেপির, সেটা তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তো এইরকম আশ্চর্য মানে আবদেরে বিসমিল্লা, এটা তো ভাবাই যায় না আর কি। একটা শেষ প্রশ্ন আমার তরফ থেকে ব্রাত্যদাকে। তৃণমূলের জেলা সভাপতি মালদা জেলার, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললে পিঠের চামড়া তুলে নেব। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে, তারপরে কি এই ভাষা সন্ত্রাস? না, এই ভাষা সন্ত্রাস সমর্থন করি না। তবে যে যে ধরনের ভাষা বিজেপি নেতারা বলেন, আশা করা যায় তার জন্য কোনো বিজেপি নেতা প্রকাশ্যে কোনো দুঃখ প্রকাশ করেছেন বলে আমরা আজ অব্দি শুনিনি। কিন্তু এই ধরনের ভাষা সন্ত্রাস অবশ্যই, যেই বলে থাকুন, আমাদের যে পদাধিকারী হয়ে থাকুন, এই ধরনের ভোটের সময়, ভোটের নোটিফিকেশন হয়ে যাওয়ার পরে, যেখানে নিয়ম নীতি লাগু হয়ে গেছে, সেখানে এই ধরনের বলা নিশ্চয়ই সমর্থন করি না। ব্রাত্যদা একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি সন্দেশখালী নিয়ে। সেটা হচ্ছে গিয়ে রামপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ, এবং আজও দেখা গেল টায়ার জ্বালিয়ে লোকজন, সেখানকার গ্রামবাসীরা তারা আগুন জ্বালিয়েছেন, এবং তাদের বক্তব্য যে যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। না, এই আমরা তো এটা আগেও বলেছি যে এইটা জানাতে, এইরকম ব্যাপার তাদের 29-30 বছর চলে গেল এই টায়ার জ্বালাতে, এই বিক্ষোভ জানাতে, এই এই কথা বলতে। তো এগুলো এখনো ওরা করছেন, কিন্তু এটা বিরোধীদের অবশ্যই এক ধরনের এখানে মদত আছে, উস্কানি আছে। কিন্তু সন্দেশখালির আমার ধারণা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। যাদের যাদের অ্যারেস্ট করার কথা রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, এবং আমাদের ওখানে রাজনৈতিক দলের, সমস্ত দলেরই যাতায়াত শুরু হয়েছে। আহ, এই ধরনের কথা যারা বলছেন তাদের আর আমি বলবো মাস দুয়েক অপেক্ষা করুন। বসিরহাট কেন্দ্রের রেজাল্ট যখন বেরোবে, সন্দেশখালী বিধানসভার আসন যখন ফল ঘোষণা হবে, যখন সেখানে আপনারা সবুজ জোড়া ফুলের সুনামি দেখতে পাবেন, এই ধরনের প্রশ্নের এক ধরনের উত্তর তারা নিশ্চয়ই পাবেন। চন্দ্রিমাদির কাছে আমার একটা শেষ প্রশ্ন। গতকাল ভোট ঘোষণার পর 7 দফায় ভোট হওয়ার পরে আপনি বলেছিলেন যে এত বড় ভোট হলে ভোটের হার অনেক কম হয়, ভোট দিতে লোক অনেক কম আসে। আজকে বিজেপি বলছে আপনারা অনেক রণকৌশল তৈরি করেছিলেন, অনেক প্ল্যানিং তৈরি করেছিলেন এক দফা ভোটের জন্য। ইলেকশন কমিশন আপনাদের সব রণকৌশল ভেঙে দফা রফা করে দিয়েছে। আমরা এমন কোনো রণকৌশল তৈরির কোনো প্রশ্ন নেই। রণকৌশল কি করে করব? যেখানে কৌশল দেখাতে যাবে, সে কৌশল যাকে দেখাতে যাবে তারা তো অলরেডি বিজেপির গ্রিপে থাকে। সুতরাং দেখাই গেল, কারণ ফরমেশনটা, সেটাও তো কালকে বলেছি, সেটা তো বলতে হবে যে ফরমেশনটা কিরকম করে হলো, অ্যাপয়েন্টমেন্টটা কিরকম করে হলো। তো তাদের কাছে আবার আমরা রণকৌশল দেখাতে যাব কেন? ভাই, 6 আমরা বছর বলেছি, আমরা আবেদন করেছি, তাতে কোনো কৌশল নেই। তাটা তো সব সামনাসামনি আবেদন করেছি, তাতে আবার কৌশলের কি দেখতে পাচ্ছি? আমরা তো বলতেই পারি, বলেছি, কিন্তু সেটা যে শুনবে না সেটা তো বোঝাই যেত। কারণ সমস্ত গ্যামাট অফ ফ্যাক্টস বলে দেবে যে আমাদের কথা শুনবে না। তার জন্য প্রত্যেক দফা
মানে 1 থেকে 7 প্রত্যেক দফায় বাংলা আছে। তো প্রত্যেক দফায় বাংলা আছে যখন, বাংলা যে ওদের দফা রফা করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চন্ডিমাদি, আজকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সন্দেশখালীর মানুষজন তারা আজকে আবার বলেছেন যে এতদিন পর্যন্ত শেখ শাহজাহান এবং তার বাহিনীর জন্য তারা কোনো ভোট নিজের মতাধিকার দিতে পারেননি, নিজের মতন করে দিতে পারেননি। এবারের ভোটে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে নিজের ভোটাধিকার তারা নিজেরা প্রয়োগ করতে পারবেন। এটাকে কিভাবে দেখছেন? না, আমরা সব সময় চাই যে ভোটাধিকার ভোটার তার প্রয়োগ করুক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তারা ভোটাধিকার প্রয়োগ করুন, নিশ্চিন্তে গিয়ে ভোট দিন। কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন নয়, আমরা সবাই মিলেই ভোট দেওয়ার ব্যবস্থা করব। আবার কেন্দ্রীয় বাহিনীকে মাঝে নিয়ে ওদের মাথা আপনারা গুলিয়ে দেবেন না, এটা বলছি আর কি। Didi, one final question from me, that we had see that the administration had carried out several camps at Sondeshkhali in order to register a complaint, but now currently we see that BJP is also heading there and also setting up camps with lawyers. Particularly Priyanka Tibrewal are carrying out several camps there. So what's exactly they're doing this? Is politics? They are trying to follow us. We have already held camps. We have already done whatever is required to be done. Now the entire matter is within the, in the hands of the honorable courts. So we are not going to give any comment on that, but they always follow us, you know. Our administration already had held several camps. Now our people had gone there. They have faced the situation, but now Priyanka Tibrewal has found it necessary to prove herself as a lawyer. So she has been holding camps with lawyers. So she should have done it before. When she is in a party, not now, she is in BJP since long. So she should have known about Sondeshkhali if anything at all had happened, and could have used her advocacy to that level also. So she hasn't done that. Now she is following whatever the state government administration had done. আই থিঙ্ক আপনার নাম আর পরিচয়টা যদি দেন আগে। আচ্ছা বলুন। হ্যাঁ, ময়নাগুড়ি সভায় যুব মোর্চার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যুব মোর্চার তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের তরফ থেকে যাওয়া হবে, কিন্তু সভা শেষে লাস্টের দিকে দেখা গেল তারা কেউ সেখানে গেলেন না বা ওয়াকাবার দিয়ে দিল যে আমরা যাবো না। কোথায়? ময়নাগুড়ির অভিষেকের সভা। ওই যে যুব মোর্চা মানে বিজেপি থেকে ও মানে মানে আপনি চ্যালেঞ্জটা করেছিল তো যে কেউ এসো। আমরা তো আজকেও বলছি যে আগামীকাল বালুরঘাটে ওর সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কেউ আসুক, এমনকি সুকান্ত বাবুও যদি পারেন ওখানকার, আসুন। আমরা তো হ্যাঁ। বললাম ওখানকার মাননীয় রাজ্য সভাপতি, ওখানকার ক্যান্ডিডেট বিজেপি দ্বিতীয়বারের, তিনি একটা গণতন্ত্রের স্বার্থে, আপনি যদি গণতান্ত্রিক হয়ে থাকেন, আপনি যদি আলোচনা পছন্দ করে থাকেন, শুধুমাত্র কুৎসা বা গালাগাল করার বাইরে যদি মনে করেন রাজনীতিতে একটা সুস্থ তর্ক বিতর্কের একটা পরিসর, একটা স্পেস এখনো বেঁচে আছে, তাহলে আমাদের সর্বভারতীয় সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছেন আপনি সেটা অ্যাকসেপ্ট করুন। আপনি কাল বালুরঘাটে আসুন। উনি তো এটাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গা আমরা ঠিক করব না, জায়গা আপনি ঠিক করুন। এটা তো অদ্ভুত কথা। এটা যদি আপনি ময়নাগুড়ির কথা বললেন, উনি তো পোডিয়াম একটা রেখে দিয়েছিলেন, কেউ একটা আসলে বলবে, কেউ আসেনি। আসলে বলার কিছু নেই তাই আসেনি। থ্যাংক ইউ।